ঢাকা ব্যাংক বিজনেস মিট অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাহজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি 100% এলসি মার্জিনে ক্রেতাদের না বিশ্বাস। আর এ বিষয়ে কথা বলার জন্য এ খাতের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুন হাবিব, স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমাদের সাথে আরও রয়েছেন বোরহান ই সুলতান, সভাপতি, বাংলাদেশ ফুড স্টাফ ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার অ্যাসোসিয়েশন বাফিসা। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে ইম্পোর্ট খাতের ব্যবসায়ীরা এখন বেশ একটা খারাপ সময় পার করছে। এদিকে বছরও শেষ হচ্ছে, যেহেতু বছরের শেষ সময়, তো এই সময়ে এসে আসলে যারা ইম্পোর্ট খাতের ব্যবসায়ীরা আছেন তারা যেমন আসলে এলসিতে 100% এলসিতে তাদের এখন আমরা দেখছি যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে হচ্ছে, আবার দাম বেড়ে যাওয়ার কারণেও ক্রেতাদের উপরে একটা চাপ তৈরি হচ্ছে বড় ধরনের। একটু কি বলবেন যে এই 100% এলসির পিছনে আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। যতদূর আমাদের জানা আছে যে একটা সময় আমাদের ডলারের ইকুইভ্যালেন্ট যেটা বাংলাদেশি কারেন্সি ছিল সেটা 82-84 টাকা ছিল। তো আমাদের 3-4 বছর আগে ডলারের ক্রাইসিস হওয়ার কারণে এই সরকার যখন ক্ষমতায় আসলেন তখন ডলারকে সংরক্ষিত করার জন্য, যাতে দেশে টাকার মান ডলারের সঙ্গে যত সামঞ্জস্য থাকে, এটা ঠিক করার জন্য সরকার 100% মার্জিন করেছিল। তো সেটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখন দেশে ডলারের কোনো সংকট নেই। আমরা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সবসময় আমরা কথা বলছি এ বিষয়ে, তারা বলছে ডলারের কোনো সংকট নেই, ডলার সব ঠিক আছে, তাহলে কেন এলসি মার্জিন 100%ই রাখা হচ্ছে? তো এলসি মার্জিন 100% রাখার জন্য সেটা হয়ে গেছে একদম টোটালি ইম্পোর্টার থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত এটার ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে আমাদের এন্ড ইউজার পর্যন্ত। সো আমরা 100% মার্জিন দেওয়ার ফলে আমি যদি বছরে 50টা এলসি করি, আমাকে 20টা এলসি করতে হচ্ছে। তার কারণ এত টাকা তো আমার নাই। আর যেভাবে ব্যাংকের যে ইন্টারেস্ট, আমি তো এত টাকা লোন নিয়ে বিজনেসে করতে পারবো না। তো আমি যখন ইনভেস্টমেন্ট বাড়াচ্ছি সেক্ষেত্রে আমার প্রফিট মার্জিন বাড়াইতে হচ্ছে, তার কারণ আমি তো সাফিসিয়েন্ট না। প্রফিট মার্জিন বাড়ানোর ফলে আমার এই ইম্প্যাক্টটা দামটা বেড়ে যাওয়ার জন্য এত দামে ক্রেতাকেও কিনতে হচ্ছে। তো এটা মার্কেটে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে, প্রোডাক্ট শর্টফল হচ্ছে, ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট পাচ্ছে না, পেলেও তারা কিনতে পারতেছে না। আমাদের যে চিন্তাভাবনা যে আমরা অ্যাফোর্ডেবল প্রাইজে, আমার যারা অ্যাসোসিয়েশনের যারা মেম্বার ইম্পোর্ট করে বিদেশ থেকে, আমরা সবসময় চাই যে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা এন্ড ইউজারের কাছে প্রোডাক্ট পৌঁছাবো। আমরা তো এটা পারতেছি না এই জন্য। আর কিন্তু আমাদের এই যে বাংলাদেশ, এখানে তো আমরা সবসময় আসলে দেশীয় পণ্যকে সবসময় আমরা প্রমোট করতে চাই, কিন্তু এখনো পর্যন্ত মানে সব ধরনের পণ্য আমরা কিন্তু তৈরিতে সক্ষম না। এখনো আমাদের অনেক কিছু ইম্পোর্টের উপরে আমাদের কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাই, এই যে আমদানি শুল্ক বৃদ্ধি, এই আমদানি শুল্ক বৃদ্ধির কারণ কি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে? আর এই কারণে কি ভোক্তাদের উপরে চাপ তৈরি হয়েছে? কি কারণে আসলে আপনার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় একটা বড় গ্যাপ দেখা যাচ্ছে? থ্যাংক ইউ, খুব ভালো একটা কোশ্চেন করা হয়েছে। আমরা যখন একাডেমিকলি চিন্তা করি, খুব সিম্পল একটা, আমরা যখন 100% এলসি মার্জিন করবো, যে পরিমাণ অ্যামাউন্টটা টাকাটা ব্যাংকে দিতে হচ্ছে একজন বিজনেসম্যানকে, ওটা তো ওনাকে ইনভেস্ট করতে হচ্ছে। সো ইফ হি হ্যাজ নট দ্যাট কাইন্ড অফ অ্যাবিলিটি, তখন ব্যাংক থেকে লোনটা নিতে হচ্ছে, ওনার লোনের জন্য ইন্টারেস্ট হচ্ছে, এবং এটা একটা ইম্প্যাক্ট কিন্তু হোল সাপ্লাই চেনে পড়ছে। আমরা যদি সেটা যে 100%-এর জায়গায় আমি যদি একটা একাডেমিকলি এক্সাম্পল দিচ্ছি, আমি যদি 50% এলসি মার্জিন দিই, এখনও তো প্রোডাক্ট তো আসে নাই, তারপরে তো পেমেন্ট তো তারা করবি। 50% এলসি মার্জিন দিলে উনি কিন্তু তাহলে এই অ্যামাউন্ট দিয়ে 100% জায়গায় 50% দুটা এলসি করতে পারছে, দুই ধরনের প্রোডাক্ট উনি আনতে পারছে। আলটিমেটলি কী হচ্ছে, প্রোডাক্টের যে সাপ্লাইটা হচ্ছে, ইম্পোর্টেড প্রোডাক্টটা, সেটা কিন্তু তখন ক্রেতাদের কাছে পৌঁছাতে কিন্তু কস্ট কমে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেটা বলছিলেন, আসলে আমরা তো আসলে যতই আমরা বলি না কেন, ইম্পোর্টের উপর তো আমরা ডিপেন্ড করতে হচ্ছে। আপনি যদি গাড়ির কথা বলেন, আপনি যদি ইলেকট্রনিক্স ম্যাটেরিয়ালসের কথা বলেন, কারণ আমরা নয় চিন্তা করছি না এবার যদি না করে লোকালি করা যায় কিনা। হ্যাঁ ঠিক আছে, লোকাল মার্কেট অনেক ডেভেলপ করেছে, আরও করবে সামনে, কিন্তু আপনি তো ইন্টারন্যাশনাল ওই মার্কেটটাকে বন্ধ করে দিতে পারবেন না। আপনি যদি লিগ্যাল ওয়েতে না আনে, তখন যেটা হচ্ছে অনেকে যেটা ডিফারেন্ট ওয়েতে এটাকে আনার ব্যবস্থা করছে, ওদের নিজেরা যাচ্ছে কিনে নিয়ে আসছে। তো আলটিমেটলি তো এটা আপনার মানিটা চলে যাচ্ছে এটার বাইরে। তো আপনাকে যদি বাংলাদেশে মানে মনিটারি পলিসিটা যেটা, এটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, পরবর্তীতে আমাদের কাছে বিজনেসগুলো বের হয়ে যাবে।
সো 100% এলসি মার্জিন যেটা, এটা টোটাল হোল ইম্প্যাক্টটা হোল সাপ্লাই চেনে পড়ছে, ফ্রম সাপ্লাই থেকে আনটিল দ্য এন্ড কাস্টমার, প্রতিটা এন্ডে এটা ইম্প্যাক্ট পড়ছে। নর্মালি আমরা যখন বলি প্রাইস কেন হাইক হয়, প্রাইস কেন বাড়ে, খুব বেসিক কতগুলি থাকে। একটা হচ্ছে ইমব্যালেন্স সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, তারপর হচ্ছে মনিটারি পলিসি যেটা বলছিলাম, প্রোডাকশন কস্ট। 100% এলসি মার্জিনের প্রত্যেকটা জায়গায় এটা প্রত্যেকটা জায়গায় এটা ইম্প্যাক্টটা পড়ছে, হোল ট্রান্সপোর্টেশন কস্ট পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের আলটিমেটলি যেটা করতে হবে, এটা নিয়ে একটু মনে রিভাইজ বা রিথিঙ্কিং করা উচিত। আমি বিশেষ করে যারা নিয়ে কাজ করছেন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে সরকারি ত্রিপক্ষীয় একটা যদি মিটিং হয়, এখানে অবশ্যই এক্সপার্টদেরকে আমরা যারা আছি আমরা কথা বলতে পারি, কারণ এটা খুব এসেনশিয়ালি কারণে, কারণ এটার সাথে কিন্তু আলটিমেটলি কিন্তু ইম্প্যাক্টটা এন্ড ইউজারই পাচ্ছে। সো তাদের স্বার্থ চিন্তা করতে প্রাইস যখন বেড়ে যায় তখন কিন্তু এটা হোল সোসাইটিতে একটা ইম্প্যাক্ট পড়ে। তা আমাদের মনে হয় এটা নিয়ে একটু কাজ করা দরকার আছে, হাউ ক্যান অ্যাটলিস্ট একটা আমরা রিজনেবল একটা ডিসিশন নিতে পারি ব্যাপার 100% এলসি মার্জিনের জায়গায় অন্য কোনো উপায় বা অন্য কোনো ওয়েতে এটা আমরা রিজলভ করতে পারি। এই যে আমদানি শুল্ক বৃদ্ধির যে সিদ্ধান্ত, এটা কি স্থানীয় শিল্পকে আরো বেশি বিকাশ করার জন্য, নাকি আসলে কি চিন্তা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আপনার কাছে কি মনে হচ্ছে অ্যাজ এ ইম্পোর্টার খাতের ব্যবসায়ী হিসেবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, আপনি যেটা বললেন যে প্রোডাক্টের ইম্পোর্ট ডিউটিকে বাড়িয়ে রেখে যদি আমরা এটা দেশের প্রোডাক্টকে প্রমোট করা যায়, লোকাল শিল্পকে তারা বেনিফিট পাবে, এটা অ্যাপ্রিসিয়েটেড। বাট আমরা কোন প্রোডাক্টগুলো আনি বিদেশ থেকে, যে প্রোডাক্ট এ দেশে নেসেসারি কিন্তু এ দেশে উৎপন্ন হয় না, এ দেশে উৎপন্ন হয় না। এখন নেসেসারি আর লাক্সারিসের একটা ডেফিনেশন যেটা সরকার বারবার দিতে যাচ্ছে, এটা ইটস টোটালি রং। ওনারা বাদাম, এখন কেশু নাট, কাজু বাদাম, পিস্তা বাদাম, এটা সাধারণ মানুষ হেলথ বেনিফিটের জন্য সবাই খাচ্ছে। তো এই জিনিসগুলো এখন লাক্সারিয়াস প্রোডাক্ট না, কফি এখন লাক্সারিয়াস প্রোডাক্ট না, এখন আমাদের এটা নেসেসারি প্রোডাক্ট। তো এই জিনিসগুলো তো দেশে হচ্ছে না। আপনি না, আমি একটু যদি মায়েদের কথা বলি, মায়েরা বাচ্চাদের খাবার নিয়ে বেশ চিন্তিত থাকেন। বেবি ফুডের একটা বড় অংশ আসে হচ্ছে গিয়ে ইম্পোর্টারদের হাত ধরে। তো এই ক্ষেত্রে যখন আসলে মধ্যবিত্ত একটা পরিবার বেবি ফুডের ক্ষেত্রে তাদের খাদ্যের দাম অনেক বেড়ে যায়, তখন কিন্তু ফুল পরিবারের উপরে একটা বড় চাপ তৈরি হয়। এবং ভোক্তাদের দিক থেকে এই বিষয়গুলো বারবার বলা হচ্ছে যে এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ কিছু কিছু মেডিসিনের ক্ষেত্রেও আছে, জরুরি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে যেগুলো আসলে ইম্পোর্ট হয়ে আসাটা খুব বেশি জরুরি। তো তাদের ক্ষেত্রে কি মানে আপনারা কি আলোচনা করেছেন, বা সেক্ষেত্রে কোনো আসলে ছাড়ের কোনো বিষয় আছে কিনা? বেবি ফুডের ক্ষেত্রে সরকার সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, বেবি ফুডে আপাতত কোনো মার্জিন নাই, বাট ইম্পোর্ট ডিউটি ইজ টু হাই। বাচ্চারা, আপনি আপনার বাচ্চার একটা খাবারে অবশ্যই কম্প্রোমাইজ করবেন না। তো আপনি যদি সাউথ এশিয়ার, আমি ইউরোপ আমেরিকার কথা বাদই দিলাম, সাউথ এশিয়ার যে আদার্স যে দেশগুলো আছে, আপনি যদি ইন্ডিয়ার কথা ধরেন, বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, বা দুবাই, ভুটান, মালদ্বীপ, এসব দেশের কথা যদি ধরেন, এসব দেশ আমাদের চেয়ে নিঃসন্দেহে খাবার দাম কম, আমাদের চেয়ে লেস দেন 50%। তো আমাদের সরকারের যে সিদ্ধান্ত যে ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিলেই রেভিনিউ বাড়বে, এটা আমি একমত কোনোভাবেই হতে পারবো না। এটা নিয়ে যত বড় ডায়ালগই হোক, আমি এটার পক্ষে কোনো যুক্তি নাই। আপনি প্রত্যেকটা দেশের সরকার কি করে, আগে মানুষকে ফুড, ভালো মানের ফুড দিতে হবে, যে ফুডটা সে সস্তা অ্যাফোর্ডেবল প্রাইসে সে কিনতে পারবে। সে সয়ারাস আমাদের কি হচ্ছে, আমরা তো ফুড খাচ্ছি কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা টেস্টিং ডাক্তারকে দিচ্ছি, কেন? আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এটা ইম্প্যাক্ট কিন্তু দীর্ঘমেয়াদী হচ্ছে বাজে খাবার খাওয়ার কারণে। এই যে হেলথ হ্যাজার্ড, আমার অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা জানা নেই, সম্ভবত 67% আমরা স্বাস্থ্য ঝুঁকিতে আছি বাংলাদেশ। আমার এক্স্যাক্টলি পার্সেন্টেজ জানা নেই, স্যার হয়তো ভালো জানবেন। তো এই যে স্বাস্থ্য ঝুঁকিতে আমরা আছি কেন? বিকজ অফ হাই ইম্পোর্ট ডিউটি। আমরা ভালো প্রোডাক্ট খেতে পারছি না। তো আমাদের লোকাল, আমাদের বাঙালিরা, আমার ভাত মাছ আমার দরকার প্রথম। আমাদের দেশের সরকার যারা কৃষক, তাদেরকে কি বলবে? তুমি রাইস উৎপন্ন করো, তুমি চাল করো, ধান করো। তাদেরকে কাজু বাদাম করতে বলতে না, কফি করতে বলতে পারবে না। আমাদের তো জায়গার সংকুলান। আচ্ছা, একটু আপনার কাছে স্যার জানতে চাই, যেটি আসলে গভর্নমেন্ট চিন্তা করেছিল বা যেই চিন্তা নিয়ে তারা সামনে এগিয়েছিল যে বাংলাদেশের এই যে নতুন যে আমদানি শুল্ক, এটি আসলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, নাকি আসলে তারা রাজস্ব আহরণের একটা কৌশল হিসেবে চিন্তা করেছিল? আর সেটি যদি হয়, যেটি বলছিল যে রাজস্ব আহরণ তো আমরা আরও অনেক খাত থেকে করতে পারি এবং সেটারও একটা পলিসি থাকা উচিত, তো সেই জায়গায় কি আমরা নতুন করে চিন্তা করতে পারি কিনা? শুরুতে একটু যেটা নিয়ে বলছিলেন আমার সহ আলোচক,
আসলে আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা কিন্তু ইফ ইউ কম্পেয়ার লাইক 20 ইয়ার্স বিফোর 30 ইয়ার্স বিফোর অনেক অ্যাডভান্স হয়েছে। সো আমাদের ওই মাইন্ডসেটটাতে নিতে হবে। সাপোজ আপনি যদি একটু গ্রামের দিকে যান, হাইওয়ের পাশে আপনি চা বা কফি যদি জিজ্ঞেস করেন, চা কিন্তু থাকে না, কফিটা থাকে। তা এটা বুঝতে হবে যে ডিমান্ড তো এটা বাড়ছে, কিন্তু সেই তুলনায় তো আমরা তো ওই ধরনের প্রোডাকশন দিতে পারছি না। আচ্ছা, এটা গেল। দেন আপনি লক্ষ্য করে দেখবেন যারা একদম নিম্ন আয়ের যারা মানুষ, নিম্ন মধ্যবিত্ত, আমি মধ্যবিত্ত কথা বাদ দিয়ে দিচ্ছি, তারাও কিন্তু এখন চায় যে তারা তাদের বাচ্চার জন্য তারা স্বপ্ন মিনাবাজে আগ্রহতে যাবে, একটা ভালো কোয়ালিটির প্রোডাক্টের জন্য যাবে। সো আমাদের ডিমান্ড আছে, দিস ইজ নট দ্য ইস্যু। কোশ্চেন সেই পর্যন্ত সাপ্লাই আমাদের নেই, তখন আমাদের ডিপেন্ড করতে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটের উপর। আমি হয়তো মানে আমি দেশীয় পণ্য আমি যত বেশি প্রোডাকশন করবো এটা আমাদের দেশের দরকার আছে, ঠিক আছে, কিন্তু একাডেমিক ডিসকাশন তো প্র্যাকটিক্যাল হচ্ছে না। এবং আপনি মনিটারি কথা বলছেন, মনিটারি ভ্যালুর কথা, আমরা কি লাস্টে আসলে যতই আমরা প্রসেস নিয়েছি ইকোনমিক্যালি কি আমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছি? পারি নাই তো আসলে। আমাদের 3 weeks বিফোর আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আমাদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো, সেখানে অনেকগুলি পেপার এটা নিয়ে প্রেজেন্টেশন হয়েছে এবং এখানে আমাদের যারা এমিনেন্ট প্রফেসররা ছিলেন যারা ইন্টারন্যাশনাল, তারাও যেটা বলেছে আসলে এই জিনিসগুলো হয় কি, মানে ডিসিশনগুলো তো হবে কাস্টমাইজ ডিসিশন হবে, এটা থিওরিটিক্যাল ডিসিশন হবে না। আমাকে বুঝতে হবে আমাদের এখনকার কারেন্ট সিচুয়েশন, দেন ইউ টু টেক দ্য ডিসিশন। সরকারকেও তো চিন্তা করতে হবে তাদের প্রায়োরিটি সেক্টর এটা কি আমি না। যে কথাটা আপনি বলছিলাম, আমি ওনার সাথে এটা অ্যাড করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এখন আমাদের আঙ্গুরের খুব একটা ডিমান্ড আছে, এখন আমাদের আঙ্গুরের সিজন নেই, কিন্তু বাইরে থেকে কিন্তু আঙ্গুরগুলো আসছে বাংলাদেশে। আপনি লক্ষ্য করে দেখবেন প্রাইস কিন্তু অনেক বেশি। দ্য রিজন ইজ দ্যাট, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, কারণ আমাদের ওই এলসি মার্জিন দিয়ে যদি এটা 100% এলসি মার্জিন দিয়ে যদি আনা হয় বা, তাহলে স্বাভাবিক দাম তো বাড়বেই। আমরা কথা বলবো যে ক্রেতাদের চাপ কিভাবে কমানো যায়। আমরা একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আর একটু যেটি আসলে বলছিল, আমরা দেখছি যে এই যে ক্রেতাদের উপরে একটা চাপ, কিন্তু ইম্পোর্টারদের সাথে যখন কথা বলছে যে বারবার যে টেস্টিং করা হয়, এই টেস্টিং এর যে একটা খরচ, এটি আসলে এন্ড ইউজারের উপরে একটা বড় ধরনের চাপ তৈরি করে। তো এটার জন্য কোনো অল্টারনেটিভ ওয়ে বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা যে কিভাবে আসলে সলিউশন করা যায়? এটার সলিউশন ভেরি সিম্পল। আমি একটা প্রোডাক্ট যদি আমি ইউএসএ থেকে নিয়ে আসি, আমি যদি এটার ইম্পোর্টার হই, আমি সেই প্রোডাক্টটা যদি লাইক চকলেট, এই চকলেটটা আমি একটা লিন চকলেট আনি সুইজারল্যান্ড থেকে, তো এই চকলেটটা যদি আমি সুইজারল্যান্ড থেকে বছরে 10 বার আনি, একই প্রোডাক্ট তো, সেম কান্ট্রি, সেম ইম্পোর্টার, সেম এক্সপোর্টার, এক বছরে একবার টেস্ট করলেই তো হয়। টেস্ট করে বাকি যখন এরপরে আবার আসবে ওইটা টেস্টিংয়ের দরকার নাই, তার কারণ এটা আমি টেস্ট করেছি। আরেকটা হলো যে এটা তো আমার 10 বছর ধরে আসতেছে, 20 বছর ধরে আসতেছে, আর কতবার টেস্ট করলে তার চরিত্রের প্রমাণ হবে যে সে অনেক ভালো প্রোডাক্ট। সো এটা আপনারা বারবার সার্টিফিকেশন দিচ্ছেন, আপনাদের দরকার নাই তো প্রোডাক্ট পোর্ট থেকে টেস্ট করানোর। আপনারা প্রোডাক্ট নেবেন মার্কেট থেকে, যেটা ইন্টারন্যাশনালি মানুষ করে। প্রোডাক্ট পোর্টে আসবে, প্রোডাক্ট সারিয়ে প্রোডাক্টের মতো চলে যাবে। আইদার আপনারা প্রোডাক্ট স্যাম্পল পোর্ট থেকে নেবেন, কোনো ধরনের টেস্টিং এর দরকার নেই। এখন তো বিদেশিদের হাতে যেহেতু পোর্টও তো এখন অনেক অটোমেটেড হয়ে যাচ্ছে, এটি কি আসলে আপনাদের কোনো হেল্প করছে না? এটা নিঃসন্দেহে আমাদেরকে হেল্প করতেছে। আমরা যারা ইম্পোর্টার আছি, বিশেষ করে আমার প্রতিষ্ঠান বাফিসা, বাংলাদেশ ফুড ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইস অ্যাসোসিয়েশন, আমাদের 500 মেম্বার্স আছে এখানে। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, তার কারণ আমাদের ইন্টেনশন হলো যত দ্রুত পোর্ট থেকে একদিনের মধ্যে প্রোডাক্ট আমাদের গোডাউনে চলে আসবে। আমাদের ইন্টেনশন এরকম না প্রোডাক্ট ওইখানে রেখে আমরা পোর্ট ড্যামারেজ দিব, শিপিং ড্যামারেজ দিব, যে শিপিং ড্যামারেজ ডলার আকারে বিদেশে চলে যাচ্ছে, লক্ষ লক্ষ ডলার বিদেশে চলে যাচ্ছে। আমাদের ইন্টেনশন এটা না, আমাদের তো এটা প্রোডাক্টের দাম বাড়াইতে হচ্ছে। এই জন্য এটা একটা বড় ফ্যাক্ট, আপনি নিঃসন্দেহে বলেছেন। তো এটা যদি করা হয়, আমরা যেরকম বেনিফিটেড হব, আমাদের ভোক্তারাও এরকম বেনিফিটেড হবে। অ্যাটলিস্ট 10% প্রোডাক্টের দাম কমে যাবে। স্যার, আপনি তো অনেক জায়গায় অ্যাডভাইজার হিসেবে আছেন, একটু জানতে চাই, যেহেতু ভোক্তাদের চাপ নিয়ে আমরা কথা বলছি, এন্ড ইউজারদেরকে আমরা আসলে চেষ্টা করছি, সেখানে এই যে ওনারা বলছেন যে বারবার টেস্টিং এর জন্য টেকনোলজিক্যাল কোনো আপগ্রেডেশন আমরা করতে পারি, ডেফিনেটলি দিস ইজ দ্য অনলি, বিকজ আমাদের এআই আছে, রোবোটিক আছে, এবং আমরা আরো অনেকে ইন্টারন্যাশনালি আসলে আমরা ইউজ করতে পারি, যেটা নিয়ে আমরা টেকনোলজিক্যাল আপগ্রেড করতে পারি। সেটি আপনার কোনো পরামর্শ আছে? খুব ইজি একটা সলিউশন হচ্ছে আমাদেরকে আসলে উই হ্যাভ টু মুভ টু দ্য টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। ব্যুরোক্রেটিক প্রসেসে যত বেশি আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো, টেকনোলজিকে অ্যাডপ্ট যত বেশি আমরা করতে পারবো। আমি টেকনোলজি বলতে একদম আরও একটু অ্যাডভান্সলি বলতে চাচ্ছি যে এআই যদি আমরা অ্যাপ্লাই করি, আইওটি ইন্টারনেট অফ থিংস অ্যাপ্লাই করি, যে প্রোডাক্টটা যদি একবার যদি টেস্টিং হয় সেটা অটোমেটিক সিস্টেমে চলে যাবে,
আর সিস্টেম যদি যায় সেকেন্ড টাইম যখন চেকিংয়ের সময় তো ধরা পড়ছে যে এটা অলরেডি সিস্টেম আছে, সেকেন্ড টাইম তো এটা দরকার নেই আর। তাহলে প্রোক্রেটিভ প্রসেসটা কিন্তু যদি আমরা ম্যানুয়ালি করি বারবার লাগছে, এটা আমাদের সিস্টেমে যেতে হবে। আমি এখানে একটু যেটা বলছিলাম যে বিগ ডেটা মানে ডেটা ড্রিভেন ডেটা সেন্টার্ড কাজ করতে হবে। একবার কোনো ডেটা যদি এন্ট্রি হয়ে যায় সেটা তো আর ব্রোকারিংয়ে যাওয়ার দরকার নেই বারবার। তো টেস্টিং যদি আপনার যদি কমে যায় অটোমেটিক্যালি তো প্রাইস, এখানে টেস্টিংয়ের সাথে তো প্রাইসিং এর একটা অ্যাসোসিয়েশন আছে, তো সো অটোমেটিক্যালি আপনার প্রাইসটা কমে যাচ্ছে। সো হোল প্রোডাকশন কস্ট যদি বলি আনটিল রিচিং টু দ্য কাস্টমার কস্ট কিন্তু কমছে, আলটিমেটলি এটা বেনিফিটটা তো আসলে কনজিউমারই পাবে। এটা গেলো একটা। 2 নম্বর যেটা নিয়ে কথা বলছি আপনার পোর্ট নিয়ে, আমরা একটু আগে বলছিলাম যে হোল সাপ্লাই চেইন যেটা হচ্ছে সেটা কিন্তু কলাপস করে যখন আপনার ইমব্যালেন্স হয়ে যায় সাপ্লাই ডিমান্ড সব কিছু, তখন সেটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, পোর্টে একটা কস্ট থাকে। আমরা যত বেশি পোর্টকে আমরা মডার্নাইজ করতে পারবো, আমরা যেটা বলছি যেটা সারা পৃথিবীর কোথাও কিন্তু প্রোডাক্ট কখনো কিন্তু মানে আনলক করা হয় না, ওপেন করা হয় না পোর্টে সরাসরি চলে যাওয়ার কথা এটা, কিন্তু আমাদের এখানে এটাও এখানে রাখা হয়। আইসিডি থেকে প্রোডাক্ট যখন সরাসরি চলে যাবে পোর্ট হয়ে যাবে, পোর্ট হচ্ছে কি একটা ট্রানজিট পয়েন্ট, কিন্তু আমাদের এখানে পোর্টটাকে সব কিছু ধরা হচ্ছে এবং আইসিডিকে তাদের সেই ধরনের ইউটিলাইজেশন করা হচ্ছে না। আলটিমেটলি কী হচ্ছে, ওই যে কস্ট বাড়ছে তো এটা, এবং যেটা হচ্ছে অনেক সময় যেটা আনফেয়ার যেটাকে আমরা বলি আনএথিক্যাল কিছু ওখানেই হয়। তো সো আমরা আপনি আসলে কি পরামর্শ দিচ্ছেন এই যে সাপ্লাই চেইন ডিসরাপশন এটা কিভাবে আসলে হোল সিস্টেমটা হবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্যে। একবার যখন একটা কোনো জিনিস প্যাকেট হয়ে যাবে, প্যাকেজিং যদি আইসিডিতে করার যদি অপশন থাকে, যদি আমরা করে নিতে পারি, তো এখান থেকে সরাসরি পোর্ট হয়ে চলে যাবে। এটা আর কোথাও এটা ওপেন হওয়ার কোনো স্কোপ নেই। এটা ওইভাবে আমাদেরকে সিলগালা করে দিতে হবে যাতে করে এখানে একবার তো আমাদের হয়েছে, আর ওখানে কিউআর কোড থাকবে, বার কোড থাকবে। ইফ দে হ্যাভ এনি কোয়েশ্চেন দে ক্যান চেক দ্য কিউআর কোড, দে ক্যান চেক দ্য বার কোড। তো স্ক্যানিংয়ে তো ধরে চলে আসবে কী হয়েছে, কবে এটাকে করা হয়েছে, সরাসরি প্রোডাক্ট যাবে, ওখানে আবার স্ক্যানিং হবে। আমাদের দেখতে হবে এই যে এই জিনিসগুলি যেন ঠিক থাকে, সিস্টেম যদি কলাপস না করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি উই ক্যান রিডিউস দিস কাইন্ড অফ দ্য কস্ট। এখানে ইন্টারমিডিয়েট যে কস্ট যদি কমানো যায়, আলটিমেটলি কিন্তু প্রোডাকশন কস্টই কমে যাবে এবং কাস্টমার সেটাগুলি গেট দ্য বেনিফিট। বাইরেতে প্রোডাক্ট আসার কিন্তু সেম প্রসেসে করতে হবে। আমরা যদি এর মধ্যে যদি টেকনোলজি অ্যাডভান্স করতে না পারি, প্রবলেমটা যেটা হচ্ছে, আমি নিজে আমরা ন্যাশনাল লজিস্টিক একটা স্ট্র্যাটেজি হচ্ছে যেটা গভর্নমেন্ট করছে, আই এম ওয়ান অফ দ্য মেম্বার। সো ওখানে আমরা যেটা নিয়ে বলছি কি আসলে টেকনোলজি অ্যাডভান্স হয়েছে আমাদের, কিন্তু সম্পূর্ণটাতে হয়নি। ওই পার্শিয়ালি হতে হতে যেটা হচ্ছে আলটিমেটলি কিন্তু ওই ম্যানুয়ালি যেতে হচ্ছে, আবার কোনো জায়গায় ম্যানুয়ালি গেলে কিন্তু আবার কস্ট বাড়তেছে। হোল সিস্টেমটাকে যদি আমরা করতে পারি টেকনোলজি অ্যাডভান্সমেন্টের মাধ্যমে, এআইয়ের মাধ্যমে, টেকনোলজি দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, এনবিআর থেকে শুরু করে যতগুলো স্টেক হোল্ডার্স আছে এখানে, ইম্পোর্ট এক্সপোর্ট ফ্রেড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন থেকে মানে সকলের তো একটা সমন্বয় লাগবে, এবং সেটা তো করতে হবে যেটা বললাম ব্যুরোক্রেটিক প্রসেসকে ডাউন করতে হবে। তার মানে গভর্নমেন্টকেও চিন্তা করতে হবে যেটা প্রায়োরিটি সেক্টর। আমরা ন্যাশনাল লজিস্টিক স্ট্র্যাটেজিটা হচ্ছে ওখানে আমরা ডিটেলস আমরা বলেছি, আমরা এটা নিয়ে কাজ হচ্ছে, হয়তো আমরা পেয়ে যাব, নতুন একটা অর্ডিন্যান্স আসবে। এইটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তখন হবে কি হোল সাপ্লাই চেইন ডিসরাপশনটা রিডিউস করা সম্ভব হবে। মিটিগেট করতে পারলে হলো, এটা 100% আমরা পারবো না করতে, কখনোই আমরা জিরোতে আনতে পারবো না। ইফ ইউ ক্যান রিডিউস দ্য সাপ্লাই চেইন ডিসরাপশন, অটোমেটিক্যালি কস্টের ক্ষেত্রে আমরা একটা ব্যালেন্স আনতে পারবো। তো সেই ক্ষেত্রে মানে আপনি গভর্নমেন্ট তো ধরেন ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় বা তার পরে বা কিছুদিনের মধ্যে যদি ইলেকশন হয়, তো এখনই তো অনেকের নির্বাচনী একটা ইস্তেহার তৈরি হবে, সেখানে এই ইম্পোর্টারদেরকে মাথায় রেখে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্রেতাদের উপরে যে চাপ, এই চাপটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি পলিসি নেওয়া উচিত বলে মনে করেন? ভালো একটা কোশ্চেন করেছে। আমরা যেটা বলছি কি আসলে গভর্নমেন্ট চেঞ্জ হতেই পারে, নেক্সট গভর্নমেন্ট আসবে, আরেকটা গভর্নমেন্ট যাবে, সেটা হতেই পারে, কিন্তু এই বিজনেস রিলেটেড যে ইস্যুগুলি থাকে এটা কিন্তু ইউনিক, এটা ইউনিক ক্যারেক্টার। কারণ বিজনেস মানে হচ্ছে কনজিউমার, যেখানে হচ্ছে কাস্টমার্স, পিপল, মানুষ যেখানে ইনভলভমেন্ট আছে, সেখানে কিন্তু চেঞ্জ হওয়া উচিত না। আলটিমেটলি আমাদের ডিসিশনগুলি নিতে ওইভাবে নিতে হবে যেন হাউ ক্যান ইউ কন্ট্রিবিউট। আমাদের সমস্যা যেটা হচ্ছে, আমরা অনেক সময় যেটা মনে করি কি ডিসিশন হচ্ছে গভর্নমেন্টের জন্য, ডিসিশন তো গভর্নমেন্টের জন্য না, মানুষের জন্য হবে। সো যারা কাজ করছে, এখানে একটা ভালো একটা কথা আপনি বলেছেন, আমাদের পলিটিক্যাল পার্টি বলি, আমরা মানুষই তো কাজ করছি, আমরাই তো কাজ করছি ওখানে। হয় কি আমাদের মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে। আমরা অনেক বছর ধরে একটা মাইন্ডসেটের মধ্যে চলে আসছি, আমাদের যে এটা একটা সমস্যা যেটা হচ্ছে কি হাউ ক্যান উই সার্ভ দ্য পার্টি, আসলে এটা হবে যে হাউ ক্যান উই সার্ভ দ্য পিপল। এবং আমরা যে মানুষকে সার্ভ করছি তখন কিন্তু বিজনেস কমিউনিটি আসে, বিজনেস কমিউনিটি কিন্তু দে লাইক টু কন্ট্রিবিউট, তারা চায় কন্ট্রিবিউট করতে, কিন্তু তাদেরকে সেই সুবিধাগুলো দিতে হবে, অটোমেটিক্যালি দে উইল কন্ট্রিবিউট টু দ্য লাইক দ্য পিপল, আলটিমেটলি তো কনজিউমারই পাবে সবকিছু। সো মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমরা আসলে দেখছিলাম যে ইম্পোর্টার এবং ব্যাংকের সাথে আগে একটা রিলেশন ছিল, এবং আগে এই এলসিটা ইম্পোর্টারদেরকে ফিক্স করে দিত ব্যাংক,
তো হঠাৎ করে এই সাডেন সিদ্ধান্তে কিন্তু এন্ড ইউজারদের উপরে বড় প্রেশার তৈরি হয়েছে। এই সম্পর্কটা ফাইন্যান্সিয়াল সেক্টরের ব্যাংকগুলো তো তাদের ক্রেতা হারাচ্ছে। তো সেই দিক থেকে মানে এই আপনার কি চিন্তা যে আসলে সরকার যদি আসলে এই ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টরের পলিসি চেঞ্জ করে এলসির ক্ষেত্রে কি করতে পারে? এটা হলো যে আলটিমেটলি 100% এলসি মার্জিন করার জন্য সরকার কোনো বেনিফিট হচ্ছে না, কিন্তু কোনোভাবে বেনিফিটেড হচ্ছে না। যেটা চিন্তা করা হচ্ছিল রাজস্ব আহরণের কথা। হ্যাঁ, তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্ত নিলেন যে আমাদের ডলার সংরক্ষণ করতে হবে, সেটা সংরক্ষণ আমাদের হয়ে গেছে। কিন্তু 100% এলসি মার্জিনে আপনার যে ব্যাংকটাই আমরা এলসি করতেছি তারা কিছুটা বেনিফিটেড হচ্ছে। এটা বাংলাদেশ ব্যাংকের কোনো যায় আসে না, তাতে আমাদের কোনো কিছু হচ্ছে না। বরং এটা যদি এখন ব্যাংক কাস্টমার রিলেশনের ভিত্তিতে যদি সরকার এটা ওপেন করে দেয়, তাহলে সাপ্লাই চেইন যেটা স্যার বললেন এটা ঠিক থাকবে, প্রোডাক্ট ঠিক থাকবে, ভালো ভালো মানের প্রোডাক্ট আসবে। এই যে খাদ্যের উপরে চাপ কমানো এবং সেটি এন ভোক্তা যারা আছে ভোক্তার উপরে যাতে চাপ না পড়ে, সেজন্য আপনি আপনার এই যে হাজার হাজার ইম্পোর্টার ব্যবসায়ী যারা আছে তাদের অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, সরকারকে কি বলবেন কোন জায়গায় আপনাদের সাপোর্ট দিলে আসলে ভোক্তার উপরে চাপ কমবে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে এবং ভালো পণ্য বাংলাদেশে আসবে? একটা কথা আমি যদি বলতে চাই, সরকারকে অন্যান্য উন্নত দেশের মতো ইম্পোর্ট ডিউটিটা কমাইতে হবে, আর এলসিটা ওপেন করে দিতে হবে। এটা সরকারের হাতে রাখা যাবে না, এটা ওপেন। ব্যাংক যত মার্জিনে করুক, 5%, 10%, 0%, আমরা তো গ্যারান্টি দিচ্ছি ব্যাংকে, আমাদের তো মর্টগেজ দেওয়া আছে, তাহলে আর পার্সেন্টেজ দরকার কি? আমরা তো ব্যাংকের কাছে ধরা, আমি 20 কোটি টাকার ল্যান্ড দিয়েছি ব্যাংকে, সে আমাকে লোন দিয়েছে 3 কোটি টাকা, তার কাছে তো আমরা ধরা। সো এটা ভেরি সিম্পল থিং। এই দুইটা জিনিস করুক, ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দিক, আর হলো ব্যাংক কাস্টমার রিলেশন অনুযায়ী এলসি করুক, কোনো প্রোডাক্টের নাম মেনশন করবে না। আপনি দেখবেন উইদিন 3 মান্থস বাজার একটা স্টেবিলিটি চলে আসছে, আপনি খুবই অল্প দামে জিনিস আপনি কিনতে পারবেন। আপনি স্যালারি বাড়ানোর কথা বলবেন না। আপনি বাজারে গিয়ে যদি দেখেন যে হাফ প্রাইস বা 20% প্রোডাক্টের দাম কমে গেছে, আপনি তো বলবেন না যে আমার স্যালারি বাড়িয়ে দিন। স্যালারি বাড়িয়ে লাভ কি? স্যালারি বাড়লে তো আবার জিনিসের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এই সিস্টেম থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা আশা করছি যেহেতু আগামী বছর নতুন সরকার আসবে, সেহেতু নতুন সরকার জনবান্ধব সিদ্ধান্ত নিবে, যেটি আসলে জনগণের উপরে ভোক্তার উপরে চাপ কমবে এবং ভালো খাদ্য বাজারে আসবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে এবছরের বিজনেস মিররের শেষ প্রোগ্রাম। আমাদের বিজনেস মিররের টিম এবং বাংলা ভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি আগামী বছর নতুন সরকার আসবে, যে সিদ্ধান্তগুলো হবে জনবান্ধব সিদ্ধান্ত হবে এবং সেটি বাংলাদেশকে সামনের দিকে অর্থনীতিতে আরও বেশি সমৃদ্ধ করবে, সংকট কেটে যাবে, নতুন বাংলাদেশ, নতুন অর্থনীতি আমরা দেখতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।